আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তোমাদের কতদিন তোমার আ গতদিন আ কতগুলো সাধারণ প্রোগ্রাম করেছি এবং ডিফেন্স প্রোগ্রামগুলো এখন আজকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এরপরে আমাদের যে ফ্লো চার্ট আঁকতে হয়। আমরা অ্যালগরিদম লিখতাম কিন্তু ফ্লো চার্ট লিখি নাই। ফ্লো চার্ট গুলা কিভাবে লিখতে হয় স্কিপ করে গেছিলাম। তো আমি আগে সংক্ষেপে যে প্রোগ্রামগুলো হয়ে গেছে তার ফ্লো চার্ট তোমাদেরকে একটু দিব। দেখো, প্রথমে একটা প্রোগ্রাম ছিল ২ টা সংখ্যার যোগফল বের করার জন্য একটা প্রোগ্রাম বা ৩ টা যোগফল বের করার জন্য প্রোগ্রাম। তো আমরা বলেছিলাম ফ্লোচার্ট হচ্ছে তোমার যে অ্যালগরিদম গুলো তুমি লিখছো, এই যে অ্যালগরিদম গুলার একটা মানে প্রতীকের মাধ্যমে বা কতগুলো চিহ্নের মাধ্যমে প্রকাশ। এই হচ্ছে ফ্লোচার্ট। তো এই ফ্লোচার্ট গুলো লিখতে গেলে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, ধরো প্রথমে তোমার চিহ্নগুলো মনে রাখতে হবে। ফ্লোচার্টের চিহ্ন কি যে তোমরা জানো, যেকোনো একটা প্রোগ্রাম তার কি থাকে, শুরু এবং শেষ থাকে। আমরা বলেছিলাম এরকম একটা ক্যাপসুলের মতো একটা চিহ্ন, যেটা হচ্ছে কি এর শুরু অথবা শেষ বোঝায়। এটাই শুরু, এটাই শেষ। তো এটা আমরা ভুল করে গতদিন গত ভিডিওতে আমরা ভুল করে দিয়ে ফেলছিলাম যে তোমার হচ্ছে একটা সার্কেল দিয়ে ফেলছিলাম। হ্যাঁ, আমরা জানি সার্কেল হচ্ছে কি কানেক্টর হিসেবে। তো এটা হচ্ছে যে শুরু অথবা শেষ, স্টার্ট আর এন্ড দিতে হবে। এখানে তাহলে এটা হচ্ছে স্টার্ট আর এন্ড। এখন এই শুরু অথবা শেষ প্রত্যেকটা প্রোগ্রাম কি হবে, শুরু হবে, আবার প্রত্যেকটা প্রোগ্রাম তোমার শেষ হবে। এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। অ্যালগরিদমে যেমন এই দুইটা ধাপ সবসময় থাকবে, ঠিক তেমনি ভাবে তোমার ফ্লোচার্টেও এই শুরু এবং শেষ থাকবে। তারপরে আমাদের প্রোগ্রামে কিছু ইনপুট নিতে হয়, কিছু প্রিন্ট করে দেখাতে হয়, অর্থাৎ আউটপুট দেখাতে হয়। এই ইনপুট কিংবা আউটপুটের জন্য আমরা যে চিহ্নটা ব্যবহার করেছি, যে চিহ্নটা আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে কি একটা সামান্তরিক। হ্যাঁ, এরকম একটা সামান্তরিক। এটা হচ্ছে তোমার ইনপুট অথবা আউটপুট। তারপরে তার মানে আমরা প্রোগ্রামটাতে অনেক সময় ইনপুট নেই ডাটাগুলা, তারপরে সেটার আউটপুট দেখাই। তো এই ইনপুট অথবা আউটপুট দেখানোর জন্য আমরা একটা সামান্তরিক ব্যবহার করব। তার মানে যখনই আমরা সামান্তরিক চিহ্নটা ফ্লোচার্টে ব্যবহার করব, তখন আমরা বুঝতে পারবো হ্যাঁ আমরা এখন কি করতে যাচ্ছি, কোনো কিছু ইনপুট নিতে যাচ্ছি অথবা আউটপুট দেখাতে চাচ্ছি। তারপরে অনেক সময় আমাদের প্রোগ্রামে বিভিন্ন ক্যালকুলেশন করা লাগে, যেটা আমরা প্রসেস বলে থাকি। এই প্রসেসিং এর জন্য বা প্রক্রিয়াকরণের জন্য একটা আয়তক্ষেত্র লাগে। অর্থাৎ যখনই তুমি কোনো হিসাব নিকাশ করবা, যেমন ধরো কোনো তুমি একটা কাজ করছো, তুমি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতেছো, একটা চলকের মান তুমি নির্ধারণ করে দিচ্ছ, এটাও কিন্তু এক ধরনের কাজ, স্টেটমেন্ট। হ্যাঁ, তারপরে তুমি মনে করো যে কোনো যোগ বিয়োগ করতেছো, এটাও একটা কাজ। তারপরে ধরো তুমি কোনো হচ্ছে যে সূত্রের মাধ্যমে কোনো ফর্মুলা থেকে তুমি কোনো মান ক্যালকুলেট, এটাও একটা কাজ। এই কাজগুলা প্রসেস বলে। এই প্রসেস বা এই স্টেটমেন্ট গুলো বোঝানোর জন্য যে চিত্র ব্যবহার করি তার নাম আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের মাধ্যমে আমরা এটাকে জাস্ট বলি। আমি এখানে প্রত্যেকটার তোমার নাম বলে দিয়েছিলাম। আমরা জাস্ট আয়তক্ষেত্র দিয়ে চিনব যে এটা আয়তক্ষেত্র প্রসেসিং বা হচ্ছে কোনো কাজ করা বোঝালে সেটা আমরা এই প্রসেস। ঠিক আছে? তারপরে তোমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, কখনো কখনো তোমার সিদ্ধান্ত নিতে হতে পারে মানগুলোর উপর ভিত্তি করে বা তোমার ডাটাগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা ব্যবহার করি তার নাম রম্বস। তোমরা জানো একটা বর্গকে ডান পাশ চেপে দিলেই সেটা কি হয়ে যায়, রম্বস। হ্যাঁ, তাহলে এই রম্বসের মধ্যে আমরা কি নিই, তোমার হচ্ছে যে সিদ্ধান্ত।
কোনো ডিসিশন নেই। তারপরে তোমার একাধিক ধাপ ধরো মিলিত হয়ে আর একটা নতুন ধাপ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমরা এই একাধিক ধাপগুলোকে যুক্ত করার জন্য করি একটা গোল চিহ্ন, তার নাম হচ্ছে কানেক্টর। নাম কি? কানেক্টর। তো মোটামুটি তোমাদের আর এই যে একটা প্রবাহ চিত্রটা কোন কোন চিত্র থেকে কোন চিত্রে যাচ্ছে, অর্থাৎ কোন ধাপ থেকে কোন ধাপে যাচ্ছে, এটা বোঝানোর জন্য এগুলোর মাঝে আমরা এরকম অ্যারো চিহ্ন দিক নির্দেশনা। এই চিত্র গুলো আমাদের মনে রাখতে হবে। এই চিত্রগুলো ছাড়া আমরা আসলে কোনোভাবেই প্রচারটা করতে পারবো না। তোমাদেরকে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কোন চিত্র কি বলে বা কি। আমরা শুরু বা শেষ যে টার্মিনাল চিহ্ন, এটা হচ্ছে যে এরকম এলিপসিস হবে। হ্যাঁ, বৃত্তাকার হবে না, ওটা একটু লম্বাটে টাইপ হবে। তারপরে ইনপুট বা আউটপুটের জন্য একটা সামান্তরিক হবে। আয়তক্ষেত্রের জন্য তোমার কি হবে, একটা আয়তক্ষেত্র আমরা চিনি, যেটা প্রসেস বলে থাকি। তারপরে রম্বসের মাধ্যমে আমরা কোনো ডিসিশন নিয়ে থাকি। হ্যাঁ, শর্ত বা সিদ্ধান্ত এখানে আমরা বোঝাই। আর অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা যে প্রবাহ সেটা দেখাই আর কি, প্রবাহের দিক। তো আমাদের যে প্রোগ্রামগুলো আমরা করেছিলাম অর্থাৎ অ্যালগরিদম লিখেছিলাম, সেগুলোর আমরা ফ্লোচার্ট এখন তৈরি করব। তাহলে একটা ফ্লোচার্ট তৈরি করতে গেলে দেখো এখানে আমাদের প্রথম যে প্রোগ্রামটা ছিল 2 বা 3 সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য একটা সি প্রোগ্রাম লিখো। সি প্রোগ্রাম শিখেছিলাম, তার অ্যালগরিদম শিখেছিলাম। এখন আমরা দেখব তার ফ্লোচার্টটা কেমন হয়। আমি ফ্লোচার্টটার প্রত্যেকটা ফ্লোচার্ট আমি কি করতে হবে বলেছি, শেষ শুরু অথবা শেষ থাকে। তাহলে আমাদের এটা আমরা একটু, তো শুরু অথবা শেষ থাকে। তাহলে আমরা শুরু করি। তাহলে প্রোগ্রামটা প্রথম কাজ হবে ধাপ 1 এ কি আছে, প্রোগ্রামটা শুরু করা। তাহলে এই যে আমরা এরকম একটা চিহ্ন নিয়ে নিব, এটা হচ্ছে কি তোমার স্টার্ট। প্রোগ্রামটা শুরু হলো। প্রোগ্রাম শুরু করার পর দ্বিতীয় ধাপে গিয়ে আমাদের কি করতে হয়েছে, যে সংখ্যাগুলো আমরা যোগ করব সেই সংখ্যাগুলোর ইনপুট নিই। তাহলে এই ইনপুট নেওয়ার জন্য আমাদের যে কি একটা, সরি বড় করে নিলাম। ধরো এখানে আমি ইনপুট নিব। তাহলে আমি যদি দুইটা সংখ্যা যোগফল করি তাহলে কয়টা ইনপুট নিব? দুইটা। তাহলে এ আর বি। যদি তিনটা সংখ্যা যোগফল করতাম তাহলে তিনটা ইনপুট। এরপরে আমাদের যোগফল হিসাব করতে হবে। তাহলে এখন তোমার এই যোগফল হিসাব করা মানে কি, এটা কিন্তু একটা প্রসেস। মানে কি, আমার এখানে ক্যালকুলেশন হচ্ছে। ক্যালকুলেশনের জন্য আমরা কোন একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের যে চিহ্ন সেই চিহ্নের মধ্যে আমাদের প্রসেসটা কি হচ্ছে, যোগফল হিসাব করা। তাহলে যোগফল আমরা sum রাখবো। এই সাম ইকুয়ালস টু আমরা লিখবো এ প্লাস, এখন ধরো তুমি আর একটা সংখ্যা, তিনটা সংখ্যা যোগ করতেছো, তাহলে এ প্লাস বি প্লাস, তারপরে হচ্ছে যে তোমার এই ধাপের পরবর্তী ধাপ হচ্ছে কি, যে আমাদের আউটপুট হিসেবে এই সামকে প্রিন্ট করা। তাহলে আমি আউটপুট দেখাচ্ছি না। তাহলে আউটপুট দেখানোর জন্য আমাদের যে ইনপুট বা আউটপুটের জন্য যেটা চিত্র সেটা, সরি, তাহলে এই সামান্তরিকের তোমার হচ্ছে যে মানে আমরা তার আউটপুটটা দেখাবো। তাহলে আউটপুট প্রিন্ট করতে আমি এখানে লিখলাম প্রিন্ট, কাকে প্রিন্ট করবা, সামকে প্রিন্ট। তাহলে প্রোগ্রামটা যখন তোমার হয়েছে, ইনপুট নিছো, তারপরে তার প্রসেস বা ক্যালকুলেশন করছো এবং যেটা চাচ্ছে সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গেছো, সেটাকে প্রিন্ট করে ফেলছো, তাহলে প্রোগ্রামের আর কোনো অংশই বাকি নেই। অর্থাৎ এখন আমার প্রোগ্রামটা কি শেষ, একটা ক্যাপসুলের মতো। এবং এখানে প্রোগ্রামটা, অবশ্যই এই চিত্রগুলো করার সময় পেন্সিল দিয়ে আঁকতে হবে এবং পেন্সিল দিয়ে সুন্দর করে তোমরা একটা লাইন টানবে। তাহলে তিনটা সংখ্যার জন্য নিশ্চয়ই তোমরা যোগ বিয়োগ পারবা সেম ভাবে, সেম ভাবে সবগুলা করবে। এখন দেখো, আমি বলছিলাম যে এইরূপ অনুরূপ সমস্যা তোমার অনেকগুলা ছিল। তাহলে এই অনুরূপ সমস্যাগুলোর
সমাধান যদি আমি করতে চাই, ধরো ত্রিভুজ বা যে কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল তোমার নির্ণয় করতে হবে। তুমি যদি ত্রিভুজ নির্ণয় করতে চাও, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, সেক্ষেত্রে মনে রাখবা তোমার ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য তোমার কি কি লাগে। আমাদের ধরো ভূমি আর উচ্চতা দেওয়া আছে, তাহলে ইনপুট হিসেবে আমি কি নিব? আমি কিন্তু এখন ইনপুট হচ্ছে যে আমার এই যে ইনপুট হিসেবে নিব আমাদের একটা তার ভূমি বেজ, আর একটা হচ্ছে তার উচ্চতা এইচ। আর আমাদের বললো যে একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, তার ক্ষেত্রফল নির্ণয় করো। সাধারণত ক্ষেত্রফল গুলোকে আমরা কি করি, ক্ষেত্রফল গুলোকে এরিয়া নামের একটা চলকের মধ্যে, তাহলে এক্ষেত্রে আমাদের এই যে ক্ষেত্রফলটা, এটা হচ্ছে ধরো এরিয়া, তাহলে এরিয়া চলকের মধ্যে, তাহলে এই চলকের মান হবে কি হাফ ইন্টু, আমরা বলেছিলাম হাফ তো আমরা এভাবে লিখবো, হাফ ইন্টু মানে কি সরি হাফ ইন্টু টু, তাহলে এটা হচ্ছে যে আমাদের তার এরিয়া নির্ণয় করা হয়ে গেল। এবার যখন এরিয়াটা ক্যালকুলেশন করা হয়ে গেছে, তখন আমাদের কি করতে হবে, আমাদের সেটা প্রিন্ট করে দিতে হবে। প্রিন্ট হিসেবে এখন আমরা ফলাফল কি পেয়েছি, এরিয়া। আমি এখন প্রিন্ট করতে গেলেও কি প্রিন্ট করব, করতে গেলেও আমি এরিয়া প্রিন্ট, আমাদের এখানে এরিয়ার যে চলকের মধ্যে এরিয়ার ভ্যালুটা আছে সেই প্রিন্ট করে, তাহলে আমাদের কাজ শেষ। সেম ভাবে তোমার যদি বলে দুই বা দুইয়ের অধিক সংখ্যার গড় নির্ণয় করো, তাহলে দুই বা দুইয়ের অধিক সংখ্যার গড় নির্ণয় করার সময় একটা জিনিস হয়, যে দুইটা সংখ্যা ধরো তুমি নিলে, মনে করো এই সংখ্যা দুইটায় তোমার চলকের নাম, একটা বি একটা এইচ, আমি যে কোনো চলকের নাম, তাহলে চলকের তোমার দুইটা ধরো আমাদের দুইটা দুই বা ততোধিক সংখ্যার গড় নির্ণয় করা। গড় নির্ণয় করতে গেলে তোমার কি কি লাগে বলো তো, তার অর্ধ পরিসীমা লাগে এস, গড়ের তার যোগফল লাগে, হ্যাঁ, তো ধরো সাম হিসেবে তার নিলাম প্লাস, যদি এটা দেখি সাম ইকুয়ালস টু তার যে সংখ্যাটা নিয়েছে সেই সংখ্যাটার যোগফল, তাহলে আমি এখানে কি নিয়েছি, দুইটা সংখ্যা এইচ, তাহলে তার গড় কি হবে, এভারেজ নামের একটা চল, তাহলে তার ভিতরে লিখতে হবে কি এই বি প্লাস এইচ, যে দুইটা সংখ্যার গড় করতে কত দ্বারা ভাগ করবো, দুই দ্বারা। তুমি কি ভাগ এভাবে লিখতে পারো? না, ভাগটা কিভাবে লিখতে হবে, এটাকে একটা ব্র্যাকেটের এরকম একটা দাগ দিয়ে তারপরে দুই দ্বারা ভাগ করে দিতে, হয়ে গেল তার গড় নির্ণয়। এখন দেখো এরিয়ার ক্ষেত্রে এখন আমি যে গড় নির্ণয় করতেছি, তাহলে এখন কি আমার এরিয়া প্রিন্ট করলে হবে না, এখন আমার প্রিন্ট করতে হবে তার গড় ভ্যালু। তাহলে তার গড় ভ্যালু হচ্ছে কি, কার ভিতরে রাখছি, এভিসি নামের চলক, ঠিক আছে। এখন এই সেম ভাবে তোমার ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে, বড় বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তর করবা, তাহলে ক্যালকুলেশন কি হবে, ছোট হাতের অক্ষরটা ইনপুট নিচ্ছ, ছোট হাতের অক্ষর থেকে বড় হাতের অক্ষর করতে গেলে আজকি ভ্যালু অনুযায়ী তার থেকে 32 সম্ভবত তোমার বাদ দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে যদি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা করতে চাও, তাহলে 32 যোগ করতে হয়। এই যে এটা মানটা এখানে ক্যালকুলেশনটা এইখানে করে দিবা। এই সেম ভাবে তোমার হচ্ছে যে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তর করা। তো দেখো ফারেনহাইট স্কেলকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তর করার জন্য আমি তোমার ফর্মুলাটা বলেছিলাম, সেটা কি, যে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে আমরা যে জিনিসটা পাবো, যে আমাদের যদি ফারেনহাইট স্কেলে তাপমাত্রাকে রূপান্তর করতে হয় সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, তাহলে সেই তাপমাত্রাটা ফারেনহাইট স্কেল হবে, এটি হচ্ছে কি, যে আমাদের এই ধরো সেলসিয়াস স্কেলে মান তোমার জানা আছে, ফারেনহাইট স্কেল, তাহলে এফটা বাম পাশে থাকবে,
তাহলে এখানে আমরা লিখতে পারবো f ইকুয়ালস টু আর এই e তারিখ 9 ভাগ, ভাগটা আমরা এভাবে না দিয়ে ভাগটা দিব হচ্ছে কি ভাগ না ভাগ 5 প্লাস তার সাথে এই বাম পাশ থেকে 32 যাবে। এখন আসো এই যে তুমি সূত্রটা জাস্ট তোমার কি করতে হবে, ইনপুটটা এখানে ধরো তুমি ইনপুট নিচ্ছ, আমাদের এখানে ফারেনহাইটের তাপমাত্রাকে মানে সেলসিয়াস বা আমরা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা জানা আছে, তাহলে আমরা ইনপুট কিছু ফারেনহাইট করি, তাহলে ইনপুট সেলসিয়াস, তাহলে এখানে আমাদের লিখতে হবে তার যে সেই সেলসিয়াস এটা কিসের মধ্যে রাখতেছো, এর মধ্যে, এবং তার যে তুমি পরিবর্তনটা করতেছো অর্থাৎ তার রূপান্তরটা করতে, সেই রূপান্তরের সূত্রটা হবে এখানে। তাহলে রূপান্তরের সূত্র এখানে হবে কারণ কি, এখানে মাধ্যমে প্রসেস হবে। তাহলে আমাদের এই f f ইকুয়ালস টু দেখো ব্র্যাকেটের মধ্যে e স্টারিক 9 ভাগ 5 প্লাস 30, ঠিক আছে। এই হচ্ছে তার আমাদের ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটাও হয়ে গেল। তাহলে এখন আমি কাকে প্রিন্ট করবো বলতো, ফারেনহাইটের তাপমাত্রা, এটা দিয়ে প্রিন্ট করে দিব কাকে, আর এফ এর মানটা তুমি এই এফ এর মান আমাদের এখানে ক্যাপিটাল আছে, আমরা ক্যাপিটালে দিয়ে এবং প্রোগ্রামটা, তাহলে দেখো তো সবগুলো প্রবলেমে কি একটাই সমাধান না, এরকম যদি সাধারণ সূত্র বিশিষ্ট বা সাধারণ তোমার সি প্রোগ্রাম বা অ্যালগরিদম অথবা তোমার হচ্ছে যে ফ্লো চার্ট করতে হয়, তাহলে তুমি ফলো করো। দেখো আমি এখানে কিন্তু কোনো কিছু পরিবর্তন করিনি, সবগুলো অ্যালগরিদমের ক্ষেত্রেও বলেছি একই ধাপ থাকবে, শুধু মাঝখানে কি ক্যালকুলেশন আছে সেটা চেঞ্জ হবে। আর হচ্ছে যে তোমার এখানেও সেম, আমার ধাপ একই আছে, শুধু মাঝখানে ক্যালকুলেশন চেঞ্জ করা, ঠিক আছে। আমি তোমাদেরকে এগুলো কোনোটাই মুখস্থ করতে বলতেছি না, কিন্তু জিনিসটা বুঝে রাখতে হবে আমাদের আসলে এভাবে করলে। তারপরে ধরো কন্ডিশনাল স্টেটমেন্ট, এই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলোর জন্য আমাদের একটা বিশেষ ব্যাপার আছে, যে শর্ত সাপেক্ষে যখন হয়। তো আমরা দেখো শর্ত হচ্ছে যে আমাদের এই যে ইফ যদি কোনো কিছু হয়, হ্যাঁ শর্ত সত্য হয়, তাহলে কি করবে, যে তোমার একটা কাজ যা আছে, আর যদি না হয় অর্থাৎ এলস অন্যথায় সে অন্য কিছু করবে, তাহলে সেটাও একটা বডি আছে। তো এই যে ইফ আর এলস কন্ডিশন ব্যবহার করে আমি যে একটা সংখ্যা জোড় বা বিজোড় নির্ণয় করার জন্য যে অ্যালগরিদমটা আমি বানিয়েছিলাম বা লিখেছিলাম, সেই অ্যালগরিদমের মাধ্যমে এখন আমি করব এই একটা সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট। তাহলে প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে তার প্রোগ্রামটা শুরু করা, হ্যাঁ প্রোগ্রাম প্রথমে কি শুরু, অর্থাৎ এবার স্টার্ট করার পর তারপরে দ্বিতীয় কাজ কি বলতো, ইনপুট নেওয়া হয়, হিসেবে একটা ইনপুট বা আউটপুটের জন্য আমরা যে সিস্টেমটা ব্যবহার করছি তার নাম কি, সামন্তরিক। এই সামন্তরিকে তাহলে তুমি কি করবা, ইনপুট নিবা, ইনপুট নিবা একটা যে কোনো নাম্বার এন, নাম্বারটা ইনপুট নেওয়ার পর তোমার কি করতে হবে, জোড় বা বিজোড় নির্ণয় করার শর্ত হচ্ছে তোমার ওই যে জোড় বা বিজোড় নির্ণয় করার পর তোমাকে সেখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমাদের এখানে জোড় বা বিজোড় নির্ণয় করার জন্য শর্তটা কি, আমাদের এই সিদ্ধান্তের চিত্র বা এখানে যে আমাদের চিহ্ন, এর ভিতরে আমাদের কাজটা হবে কি, যে যদি if
তোমার n এর n কে আমরা 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ n মডিউলো 2 যদি আমরা নির্ণয় করি, তাহলে সেটার মান জায়গা ছোট ডাবল ইকুয়ালস টু যদি 0 হয়, ঠিক আছে? তাহলে ডাবল ইকুয়ালস টু যদি এটার মান 0 হয়, তাহলে সেখানে একটা আনসার আসবে, মানে কন্ডিশনে সবসময় দুইটা আনসার আসে, একটা হচ্ছে কি ইয়েস আর একটা হচ্ছে নো। তাহলে ধরো এটা ইয়েস হলো, কি নো। তাহলে এখন ইয়েস যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা বলবো যে হ্যাঁ, যেহেতু সে জোড় হওয়ার কন্ডিশন ফিল আপ করতেছে, তাহলে এখন সেটা হচ্ছে কি জোড়। প্রিন্ট করে দিব, তাকে এখানে লিখছিলাম যদি n মডিউলো 2 হয়, 2 ইকুয়ালস টু 0 হয়, তাহলে ধাপ 4 এ যাবে, অন্যথায় ধাপ 5 এ। তাহলে ধাপ 4 এ আছে কি, সংখ্যাটি একটা ইভেন নাম্বার, এটা প্রিন্ট করতে হবে। তাহলে আমরা 4 নম্বর ধাপে গিয়ে কি করতেছি, প্রিন্ট এই কাকে প্রিন্ট করতেছি, যে আমার এই ধাপে কি আসছে, এই সংখ্যাটা যদি 0 হয় মডিউলো, তাহলে সেটা হবে ইভেন। রাইটিং প্যাডটা, কলমটা, তাহলে এটা হচ্ছে প্রিন্ট করবো আমরা কি, যেটা একটা ইভেন নাম্বার সেটা। তারপরে তোমার যদি সেটা না হয়, যদি না হয় তাহলে জোড় যদি না হয়, তাহলে সংখ্যাটা কি অবশ্যই বিজোড়। আমি আবার প্রিন্ট করে দিব, প্রিন্ট অড, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার মানে প্রবলেম দুইটার সলিউশন হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এরপরে তো আর কোনো কাজ নাই। কাজ না থাকলে এরকম একটা দিয়ে যোগ করে দিই, যোগ করে দেওয়ার পর প্রোগ্রামটা শেষ হবে। তাহলে এখন দেখো, আমি যখন কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করছি, তখন আমার সেখান থেকে একটা উত্তর আসছে কি হ্যাঁ অথবা না। তাহলে এটা হচ্ছে যে আমাদের একটা শেষ end, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে আমরা কি করব, আমাদের হচ্ছে এই ফ্লো চার্ট বা অ্যালগরিদম বা তোমার প্রোগ্রামিং গুলা করব। তাহলে এভাবে করে তোমরা যে কোনো একটা প্রোগ্রামের কি করতে পারো, ফ্লো চার্ট বা অ্যালগরিদম নিতে পারো বা তৈরি করতে পারো। এরকম আরো অনেক সমস্যা আছে, যেমন ধরো কোনো একটা সংখ্যা তোমার ধনাত্মক নাকি ঋণাত্মক। হুম, তাহলে কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক হওয়ার শর্ত কি তোমাকে আগে জানতে হবে। আমরা ধনাত্মক বা ঋণাত্মক হয় কখন, যখন সংখ্যা জিরোর থেকে বড় হয় বা জিরোর সমান হয়, তখন সেটা ধনাত্মক, আর যদি জিরোর থেকে ছোট হয় তাহলে সেটা ঋণাত্মক। তাহলে দুইটা সংখ্যার মধ্যে ধনাত্মক নাকি ঋণাত্মক নির্ণয় করার তোমার যে সেটা কেমন হবে, প্রথম কাজ হবে প্রোগ্রামটা করা। যেহেতু আমার এগুলো তাহলে এখানে হবে কি start। আমি এই সেম কাজটা আমার যদি এই পাশে করি, তাহলে দেখো তোমার আরেকটু এইখানে আমরা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট করেছি না, আমি এখানে সেম কাজটা করি, তাহলে এটাও একটা কন্ডিশনাল, আমাদের কম্পেয়ার হয়ে যাবে যে এই কম্পেয়ার স্টেটমেন্ট ঠিক। এখানে হচ্ছে কি স্টার্ট, প্রোগ্রামটা স্টার্ট করার পরে তারপরের কাজ হলো কি, আমাদের এই প্রোগ্রামে ইনপুট নেওয়া। দেখো, যদি আমাদের কোনো সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক তোমার প্রমাণ করতে হয়, তাহলে তার কি লাগবে, ইনপুট। এখানে আমরা দিলাম একটা সামনে ইনপুট n। এবার তোমার এই সংখ্যাটি ইনপুট নেওয়ার পর আমাদের এই সংখ্যাটা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা চেক করতে, তার মানে একটা কন্ডিশন চলে আসছে। তাহলে কন্ডিশন যখনই আসে তখন আমাদের হয় রম্বস। এই যে রম্বসটা আমরা নিচ্ছি, তাহলে এই রম্বসের কাজ হচ্ছে if আর এই n যে সংখ্যা,
এই সংখ্যাটা গ্রেটার আর অথবা ইকুয়ালস টু 0 কিনা আমরা চেক। তাহলে যদি ইয়েস হয় তাহলে একরকম, নো হয় তাহলে আরেক রকম রেজাল্ট পাবো। তাহলে নো হইলে কি পাবা? তাহলে নো হইলে সেটা নেগেটিভ। তাহলে আমরা এরকম ভাবে একটা প্রিন্ট করে দিব। প্রিন্ট মানে একটা সামান্তরিক, যদি একটার ভিতরে একটা চলে গেছে কিছু করার নাই। তাহলে প্রিন্ট আমরা হচ্ছে যে কি নেগেটিভ সংখ্যা, ঠিক আছে, নেগেটিভ দিলাম। আর যদি সেটা সত্য হয়, তোমার এই প্রোগ্রামটা যদি কি হয়, সত্য হয়, তার মানে n যদি 0 থেকে বড় অথবা 0 সমান হয়, তাহলে আর সেটা হবে কি একটা সামান্তরিকের মাধ্যমে তার আউটপুট দিবা। সত্য হলে সে কি পজিটিভ। তাহলে তখন আমরা প্রিন্ট করব কি, প্রিন্ট আমরা হচ্ছে যে এখন দেখো আমার ধনাত্মক ঋণাত্মক নির্ণয় করা শেষ। তাহলে আমি একটা কানেক্টর দিয়ে এই দুইটা ধাপকে যুক্ত করব, কারণ এরপরে শেষ ধাপ। তারপরে প্রোগ্রামটা, এই যে দেখো তোমার প্রোগ্রামটা এখানে শেষ হয়ে গেল। তাহলে আমাদের এই যে কোনো একটা প্রোগ্রাম এভাবে করতে গেলে কন্ডিশনের প্রোগ্রাম, দেখো এখানেও যা করছে এখানেও তাই করছে, শুধু চেঞ্জ করছে কোথায়, কন্ডিশন। এখানে ইনপুট একটা নিয়েছিল, এখানেও ইনপুট একটা। তাহলে কন্ডিশন চেক হলো কি, এখানে যদি আমাদের সর্বশেষ সংখ্যাটার যে মডুলাস, মডুলাস নিয়ে মডুলাস নিয়ে চেক করছি যে সেটা হচ্ছে যে মডুলাস না মডিউলো আর কি, ভাগশেষ। সেটা যদি তোমার 0 সমান হয় তাহলে সেটা হবে ইভেন, যদি সমান না হয় তাহলে সেটা হবে অড। এখন আমরা এখানেও সেম কাজটি করেছি না, যে দুইটা সংখ্যার একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, তাহলে কন্ডিশনটা বসাই দিয়েছি। যদি দেখি যে আমার তার কাজ ভালো হয়ে গেছে, অর্থাৎ প্রিন্ট নেগেটিভ, নেগেটিভ প্রিন্ট করতে। আর যদি সত্য হয় তাহলে কি পজিটিভ প্রিন্ট, কারণ 0 থেকে যদি বড় হয় তাহলে মনে হয় এটা পজিটিভ, ঠিক আছে। এবং এরপরে ধাপটা শেষ, এটা হচ্ছে এখন এই if else এর মাধ্যমে আমরা আরো কিছু প্রবলেম সলভ করতে পারি। দুইটা সংখ্যার মধ্যে ছোট বা বড় সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে সেক্ষেত্রে তোমার কন্ডিশনটা যদি দিয়ে দিই তাহলে তোমরা পারবা। কন্ডিশনটা কেমন হয় এই জায়গাগুলোতে আমাদের বেশ কন্ডিশনটার ব্যাপারে, দুইটা সংখ্যার মধ্যে ছোট বা বড় সংখ্যা নির্ণয় করা, অথবা একটা বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয়। আমি একটা দেখাই দিচ্ছি দুইটা সংখ্যার মধ্যে বড় বা ছোট সংখ্যা। তাহলে প্রথম কাজ হচ্ছে ওই সংখ্যা দুইটা ইনপুট তো মনে করে এখানে, তাহলে ইনপুট নেওয়ার পরে তার যে একটা প্রোগ্রামের শুরু করতে হয়, ঠিক আছে। তাহলে প্রোগ্রামের শুরু করার পরে এই প্রোগ্রামে এখন কি তার ইনপুটটা নিতে হবে, কিসের উপর কাজ করবে। তাহলে দুইটা সংখ্যা লাগবে। ধরো এখানে প্রথম কাজ হবে তার কি, হচ্ছে কি যে আমাদের সংখ্যা দুইটার মধ্যে বড় সংখ্যা, তাহলে এ আর বি সংখ্যা। এখন এই সংখ্যা যে আমাদের শুরু হলো, ইনপুট নেওয়া হলো, তারপরে সংখ্যা দুইটার মধ্যে কি করতে হবে, তুলনা করতে হবে। তুলনা করার জন্য তোমার রম্বস, তাহলে রম্বসের মধ্যে আমরা তুলনা করব। তুলনাটা কেমন হবে, যদি a গ্রেটার দেন b হয়, যেহেতু অসমান সংখ্যা, তাহলে তার ভিতরে তোমার কি করতে হবে, সে হয় তোমার বড় হবে নয়তো ছোট হবে, এক হতে পারে। তাহলে এখন যদি yes হয় তাহলে তোমার কি এই সংখ্যাটি
বড়। আমি প্রিন্ট করে দিব যে প্রিন্ট তোমার হচ্ছে যেটা কি হবে, যদি বড় হয় তাহলে সেটা তোমার ধনাত্মক করে বড় বড় দেখছি তাই না, বড় মানে হচ্ছে তাহলে আমরা কি করব, যে সেটাকে আমরা প্রিন্ট করে দিব। এখানে আমাদের বড় এ বড়, আর যদি নো হয় অর্থাৎ মিথ্যা হয় তাহলে বড় কে হবে, বড় হবে আর আরেকটা সংখ্যা যেটা আছে প্রিন্ট। এবার এই দুইটা কাজ করার পর আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তো পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে একটা দেওয়ার পরে শেষ করি। তাহলে দেখো এটাও কিন্তু তোমার কি হয়ে গেল, একটা if else কন্ডিশনের মাধ্যমে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করা। এরপরে তোমাদের যে টার্মটা ছিল সেটা হচ্ছে নেস্টেড if else বা if ডট ডট else if ডট ডট else। আমরা শুধু if else কন্ডিশনটা দেখব, মানে নেস্টেড if else কন্ডিশনটা দেখব। if else তো অলরেডি দেখে ফেলছি। তাহলে হচ্ছে যে নেস্টেড মানে হচ্ছে একের ভিতরে আরেক, ঠিক আছে? তাহলে আমরা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয় করার জন্য একটা অ্যালগরিদম লিখব। সেটা থেকে আমরা এখন কি করব, তার ফ্লো চার্ট তৈরি। তাহলে এখান থেকে ফ্লো চার্ট তৈরি করতে গেলে বারবার দেখো আমি সেম কাজ করব, এখন একটু ভিন্ন হবে। তাহলে প্রথমটা হচ্ছে কি তার একটা প্রোগ্রামের শুরু, তারপরে প্রোগ্রামটা শুরু করার পর আমরা এখন কি করব, আমাদের ইনপুট হিসেবে তাহলে ইনপুট আমাদের সংখ্যা তিনটা নিব। এখন আমার এ বি সি সংখ্যা হওয়ার পর আমার এবার তুলনা করতে হবে। তাহলে প্রথম আমি তুলনা করছি কার সাথে, এ বি থেকে বড় কিনা। আমি একটা রম্বস, এই রম্বসের মাঝে আমার কন্ডিশন কি, এ কি বি থেকে বড়, তাহলে এ যদি বড় হয় তাহলে একটা হবে, বড় না হয় আর একটা। তাহলে যদি বড় হয় সত্য হলে তাহলে আমরা কি করব, তার সাথে তুলনা করব কাকে, কি কে। তো দেখো আবার তুলনা করতে, মানে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনকে আমি আবার আরেকটা, তাহলে এর সাথে এবার তুলনা করব কাকে, সি কে। তাহলে দেখবো এ কি সি থেকে বড়, তাহলে যদি বড় হয়, এখানে সবসময় কন্ডিশনে দুইটা রেজাল্ট আসে, একটা ইয়েস আর একটা হচ্ছে নো, বুলিয়ান রেজাল্ট। তাহলে যদি নো হয় তাহলে সে হচ্ছে কি বড় কে সি, আর যদি ইয়েস হয় তাহলে বড় হচ্ছে এ, কারণ এ বি থেকে বড় হয়ে আসছে। আবার এ যদি সি থেকে বড় হয় তাহলে অবশ্যই আমি কি প্রিন্ট করব, যে প্রিন্ট করব এ বড়, ঠিক আছে? তো আমরা এই যে আমাদের এখানে প্রিন্ট করে দিচ্ছি যে প্রিন্ট, তো এই প্রিন্ট করব কাকে, এ কে। ম্যাক্স হিসেবে এখন কি হয়ে গেল, এ। আর যদি তোমার এটা মানে মিথ্যা হয়, হ্যাঁ, তার মানে এ বড় নয়, তাহলে বড় কে, বড় হবে এই এ, তো ই কে। তাহলে এখান থেকে এটা নিয়ে বসাই দাও এই ধাপে। এখন আসো, এইখানে যদি তোমার নো হয়, অর্থাৎ এ বড় নয়, বড় বড় কে, বি, আবার একটা কন্ডিশন না। তাহলে এই কন্ডিশনটাই কি আছে, যে আমাদের আহ, আবার কন্ডিশন মানেই হচ্ছে কি একটা রম্বস নিতে। তাহলে এই রম্বসের মধ্যে আমরা কি দিব, যে বি কি সি থেকে বড়, কারণ এখান থেকে বি বড় হয়ে আসছে। তাহলে যদি নো হয়, ঠিক আছে, এটা যদি নো হয় আমরা এটা একটা করলাম, এখান থেকে তোমার
তারপরে তোমার যদি ইয়েস হয়, এটা যদি সত্য হয়, তাহলে বড় হবে কে? বড় হবে তোমার বি, কারণ বি এর থেকে বড় হয়ে আসছে। আবার এখানে হচ্ছে সি প্রিন্ট। তাহলে দেখো, আমি তিনটাই পেয়ে গেছি না, কখন কে বড় হতে পারে। তাহলে এই যে তিনটায় যখন পেয়ে গেছি, তখন আমি কি করব, আমাদের এই তিনটা প্রোগ্রামের ধাপকে একত্রিত করে প্রোগ্রামটা কি হয়ে যাবে, শেষ। কারণ এখানে পরেও শেষ হবে, তারপরে পরেও শেষ হবে, আবার এখানে পরেও শেষ হবে। তাহলে কানেক্টরের মাধ্যমে ধাপ তিনটাকে যুক্ত করলাম, করার পরে এই তিনটা ধাপের পরে সে যাবে কোথায়, প্রোগ্রামটা শেষ করতে। একটা এলএফসি দিয়ে দাও। তো তাহলে দেখো, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটিও কিন্তু আমরা নির্ণয় করে ফেলবো। তাহলে তোমাদের যে কাঙ্ক্ষিত তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা আমরা পেয়ে গেছি। তাহলে আমি কিন্তু একদম এখান থেকে ধাপে ধাপে তোমার এই যে কাজগুলো করতেছি, অ্যালগোরিদম দেখতেছি, এখানে চিত্র। ঠিক আছে, তাহলে তুমি যদি অ্যালগোরিদম আঁকতে পারো, তাহলে ফ্লো চার্টটাও আঁকতে পারো। তাহলে তোমাকে অ্যালগোরিদমটা সম্পর্কে খুব ভালো ধারণা হবে। ঠিক আছে, তো আগামী ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমরা আমাদের যে এর থেকে যে কঠিন টপিকস গুলো আছে, যেমন ধরো তোমার লুপ। হ্যাঁ, আমরা এটা লুপটা শিখবো, কারণ লুপটার থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে। তবে লুপটা সহজ, আমরা একটুখানি ধৈর্য ধরে বুঝলেই। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে আমাদের হচ্ছে যে এরপরের ভিডিওতে আমি আমাদের ওই বিষয়গুলো একটু ক্লিয়ার করে